হ্যালো ব্রেন। ট্রাম্পের পাইলট উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আমেরিকাতেই মূলত এখন তার সমালোচনার সবচেয়ে বড় অংশে শুরু হয়ে গেছে। আমেরিকানরা লিটারালি সরাসরি ট্রাম্পকে পাগল বলে দিচ্ছে এবং ট্রাম্পের ঘটনাকে কেন্দ্র করে পুরো আমেরিকান মিডিয়া এবং আমেরিকান এক্স অ্যানালিসিস যারা রয়েছেন তারা মূলত তার বিরুদ্ধে এসে সরাসরি দাঁড়িয়েছেন। এক্স সিআইএ অ্যানালিস্ট ল্যারি জনসন মূলত গতকালকে আল জাজিরাতে সরাসরি বলেছেন F-15 শুটডাউনের ঘটনা মূলত ছিল একটা রিয়েল লাইফ সিমুলেশন, যেটা দিয়ে টেস্ট করার চেষ্টা করা হয়েছিল যে ইরানে একটা গ্রাউন্ড অপারেশন চালালে এটা কতটা বিপজ্জনক হতে পারে, কতটা ভয়ঙ্কর হতে পারে এবং এখানে কি কি বাধার সম্মুখীন অ্যাকচুয়ালি ইউএসএ হতে পারে এবং কতটা ভয়ঙ্কর ভাবে তারা সেখানে পরাজিত হতে পারে অথবা জিততে পারে, এই দুটোই। সো আলটিমেটলি যে গ্রাউন্ড অপারেশনের সিমুলেশন তারা করতে গিয়েছিল, প্রথমে F-15 ডাউন হয়েছে। F-15 কে উদ্ধার করতে গিয়ে, F-15 এর পাইলট উদ্ধার করতে গিয়ে ব্ল্যাক হক, C-130, A-10C এবং F-16 এর মতো ফাইটার জেট কমপ্লিটলি ডাউন হয়েছে। এবং ল্যারি জনসনের ভাষায় এটা আলটিমেটলি হচ্ছে পুরো ইস্যুটা, মানে পুরো সিমুলেশন টেস্ট শতভাগ এখানে হচ্ছে ব্যর্থ হয়েছে। এবং আমেরিকান হিস্ট্রিতে এত বড় মানে ফাইটার জেট শুটডাউনের ঘটনা একদিনে এত বেশি কোথাও ঘটেনি এবং এটাই ফার্স্ট টাইম ঘটেছে এবং ট্রাম্প এটা হতে দিয়েছে। সো আলটিমেটলি গ্রাউন্ড অপারেশনের যে মিনিমাম প্ল্যানও আমেরিকা নিয়েছিল সেটা এতটাই মেজারেবলি ফেল করেছে যে নেক্সট প্ল্যান নেওয়ার সাহস সিআইএ এর এবং ইউএস এর মানে স্টেট ডিপার্টমেন্ট অথবা পেন্টাগনের কোনোভাবেই নেই। এবং তিনি ক্লিয়ারলি বলে দিয়েছেন যে ট্রাম্প মিথ্যা কথা বলে যাচ্ছেন এবং ট্রাম্পের মিথ্যার উপর ভর করে আমেরিকান ডিফেন্স, আমেরিকান স্টেট এন্টায়ারলি এই মুহূর্তে বিপজ্জনক অবস্থায় রয়েছে। সো নেক্সট হচ্ছে গতকালকে আমি যখন ভিডিও পাবলিশ করি তার কিছুক্ষণ পর পর ট্রাম্প মূলত আরেকটা টুইট করেছেন। সেই টুইটে তিনি গালি ব্যবহার করেছেন, গালি, একদম স্ট্রেট ফরওয়ার্ড গালি ব্যবহার করেছেন। বলেছেন যে হরমুজ স্ট্রেট ওপেন করে দাও, মানে এফ ওয়ার্ড ব্যবহার করেছেন। এবং সাথে সাথে মানে ওই এক টুইটে, আমি এটা আমার স্টোরিতে শেয়ার করেছিলাম, আপনারা দেখতে পারেন, যেখানে এক টুইটে ক্লিয়ারলি প্রমাণ করে গলির বাচ্চা ছেলেরা যখন একজন আরেকজনের সাথে লড়াই জিততে বা হারতে গেলে কি ধরনের আচরণ করে, ট্রাম্পের আচরণটা ঠিক সেরকম। এবং স্টেট অফ হরমুজ ওপেন করার ব্যাপারে তিনি এভাবে বলেছেন। আবার এই একই ব্যক্তি বলছে যে স্টেট অফ হরমুজ নাকি ওপেন করা 2 মিনিটের ব্যাপার, তাহলে গালি কেন ব্যবহার করা হচ্ছে? সো আলটিমেটলি ট্রাম্প এই মুহূর্তে সিরিয়াসলি মেন্টালি খুব সিক অবস্থায় রয়েছে এবং একেবারে দুর্বল অবস্থায় পড়ে গেছে। অ্যান্ড ট্রাম্পের এই টুইটের পর হ্যাঁ, ইরানিয়ান এম্বাসিগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তে এটাকে নিয়ে ট্রল করতে শুরু করেছে। জিম্বাবুয়েন এম্বাসি সরাসরি লিখেছে উই লস দ্য কি, মানে স্টেট অফ হরমুজ ওপেন করতে বলেছে আর তারা বলেছে যে উই লস দ্য কি। মানে সিরিয়াস ফান, মানে ট্রাম্পকে নিয়ে এই মুহূর্তে ইরানিয়ানরা মূলত ট্রল করে যাচ্ছে। তার এক্স অ্যানালিস্ট যারা রয়েছেন, যারা আমেরিকান ওল্ড স্পেশালিস্ট, তারা বলে যাচ্ছেন যে ট্রাম্প এখানে এমন ভাবে ফেল করেছে যে এখান থেকে বেরোনোর কোনো অবস্থান নেই। এবং একই সময়ে আইআরজিসি মূলত সরাসরি গতকালকে একদম ক্লিয়ারলি বলেছে যে স্টেট অফ হরমুজ আর কোনোদিনও ইউএস এবং ইসরায়েলের জন্য পূর্ণ অবস্থায় ওপেন হবে না। মানে তাদেরকে যদি হরমুজ প্রণালী ওপেন করতে হয় বা তাদেরকে যদি কোনোদিন হরমুজ প্রণালী ব্যবহার করতে হয়, তাহলে তাদেরকে মানে ইরানিয়ানদের যে শর্ত রয়েছে সেগুলোর মধ্য দিয়ে আসতে হবে। এটা হতে পারে যে আমেরিকাকে ইউএন ব্যবহার করতে হতে পারে, আমেরিকাকে এখানে এক্সট্রা কোনো চার্জ দিতে হতে পারে, অথবা আমেরিকান শিপ লিমিটেশন এখানে হতে পারে, অথবা আইআরজিসির যে কোনো ধরনের শর্তে তাদেরকে এগ্রি করে তারপর হরমুজ স্ট্রেট দিয়ে তাদের মালামাল এখান থেকে বাইপাস করে নিয়ে যেতে হবে। বাই দ্য ওয়ে বলে রাখি যে হরমুজ স্ট্রেট ওপেন না হলে বিপদ ইসরায়েল এবং ইউএস এর অনেক অনেক বড়, অনেক অনেক বড়। ওয়েট করেন, দেখবেন সামনের দিনগুলোতে। আইডিএফ এর এই কথা যখন বলছে তখন মূলত গতকালকে ফ্রান্স 24 একদম একটা মানে বিশাল নিউজ করে দিয়েছে, যে নিউজে তারা ক্লিয়ারলি এভিডেন্স সহ দেখিয়েছে যে কিভাবে কুয়েত থেকে আমেরিকান মিসাইল ইরানে হিট করে যাচ্ছে এবং কুয়েত থেকে মিসাইল লঞ্চ করে সেটা ইরানের মাটিতে হিট করাচ্ছে এবং ইরানকে বিপজ্জনক অবস্থায় ফেলে দিচ্ছে। এবং ফ্রান্স 24 এটা করেছে। লাইক যে ফ্রান্স 24 অথবা ইরানিয়ান ইউরোপিয়ান মিডিয়াগুলোকে আপনি কখনো এভাবে দেখেননি যে ইরানের ক্ষতি হয় এমন কোনো কিছু তারা প্রকাশ করতে, বাট এখন এটা করছে। এটা আপনাকে কয়েকটা সাইন দিচ্ছে। প্রথমটা হচ্ছে যে ইউরোপিয়ানদের মনোভাব চেঞ্জ হচ্ছে এবং খুব ভালোভাবে চেঞ্জ হচ্ছে। ট্রাম্পের একগুঁয়েমি মনোভাবের কারণে ইউরোপিয়ানরা এখন বাধ্য হচ্ছে যে তারা কিভাবে নিজেদের ইকোনমি, নিজেদের ইন্টারেস্ট টিকিয়ে রাখবে। কজ অফ মিডল ইস্টের ওয়েল এন্ড গ্যাস ছাড়া, রাশিয়ান ওয়েল এন্ড গ্যাসকে অ্যাভয়েড করে তারা সাস্টেন করতে পারবে না। সো আলটিমেটলি তাদের মনোভাব চেঞ্জ হচ্ছে এবং তারা প্রো মিডল ইস্টার্ন বা এশিয়ান ধীরে ধীরে হতে যাচ্ছে। ইভেন লাস্ট
2 সপ্তাহে ইমানুয়েল ম্যাক্রো যেভাবে কথা বলছে, ইমানুয়েল ম্যাক্রন যেভাবে ওপেন ফিল্ডে ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি কথা বলছে, এটা তো আনইমাজিনেবল ছিল। এটা কোনোদিন মানে ইমানুয়েল ম্যাক্রন কোনোদিন এভাবে কথা বলেনি, বাট এখন বলে যাচ্ছে, এবং এভাবেই বলে যাচ্ছে যেভাবে বললে অ্যাকচুয়ালি প্রত্যেকটা কথা বেনিফিশিয়ারি হয় মূলত হচ্ছে ইরানের জন্য, বেনিফিশিয়ারি হয় ইরানের ওয়ার্ল্ড স্টেজে নিজের মুখ উজ্জ্বল করার জন্য, বেনিফিশিয়ারি হয় ইরানের সাথে ইউরোপের ইকোনমিক কোঅপারেশন আরো বাড়িয়ে তোলার জন্য। সো ট্রুলি মানে ফ্রান্স ছোটখাটো দেশ নয়, ফ্রান্স মূলত ইউরোপিয়ান ইউনিয়নের একজন লিডারশিপ পর্যায়ের কান্ট্রি। সে যখন এভাবে কথা বলে তখন আলটিমেটলি হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলো ট্রুলি ধীরে ধীরে মানে এই এজেন্ডাতে নিজেদের পা বাড়াবে এবং ধীরে ধীরে ইরানকে মূলত এখানে তারা হেল্পফুল হ্যান্ড হিসেবে কাজ করবে। এবং বাইরে এখানেই মূলত সবচেয়ে বড় গেমটা হয়ে যাবে আগামী দিনগুলোতে। ইউরোপিয়ান ইউনিয়ন যে কারেন্সি সবচেয়ে বেশি ব্যবহার করে সেটা হচ্ছে ইউরো, এবং এটা ডলারের সাথে ফুললি কনফ্লিক্টেড। ওভার 20% হচ্ছে গ্লোবাল রিজার্ভ কারেন্সির শেয়ার মূলত ইউরো, শুধুমাত্র ইউএস ডলারের পরে সবচেয়ে বড় শেয়ার। যদি এটা এভাবে পড়ে থাকে এবং ইরান কোনোভাবে ইউরোকে এখানে অ্যাকসেপ্ট করে আর ইউএনের পাশাপাশি, তাহলে গেম ওভার, মানে ইউএস এর জন্য গেম ওভার। গ্লোবাল কারেন্সির জায়গায় ইউএন স্থান নিবে এবং রিজনালি ইউরোপীয় ইউনিয়নের জায়গায় মূলত হচ্ছে ইউরো সবচেয়ে বড় ডমিনেশন চালাবে। এবং দুটা রিজার্ভ কারেন্সি ডমিনেট করার ব্যাপারটা একদম কমন, এবং সেখানে ডলার যদি কমপ্লিটলি ফল করে আমেরিকান এম্পায়ার ডান। সো আমার মনে হচ্ছে যে এটা ঠিক এভাবেই এগুচ্ছে। অ্যান্ড যেটা গত কয়েকদিন আমি বলে আসছিলাম যে ইউএই অফিসিয়ালি প্ল্যান করে যাচ্ছে যে তারা হরমুজ স্ট্রেট ওপেন করার জন্য মূলত সরাসরি ইউএস এর সাথে ফাইট করতে যাচ্ছে, ইউএস এর সাথে হয়ে ইরানের বিরুদ্ধে ফাইট করতে যাচ্ছে। এটা ছিল আন্ডারহুড ওয়ার্ড, যেটা মূলত অফিসিয়ালি আলোচনা হচ্ছিল, কোনো অফিসিয়াল সোর্স ছিল না। কিন্তু গতকালকে আল জাজিরা এটা নিউজ করেছে এবং ব্রেকিং নিউজ করেছে যে ইউএই অফিসিয়ালি ইউএস এর সাথে মূলত ইরান বিরোধী ফাইটে এঙ্গেজড হতে যাচ্ছে, যাতে করে হরমুজ স্ট্রেট তারা ওপেন করতে পারে এবং তাদের ইকোনমি সচল রাখতে পারে। সো যেটা আমি আগে ধারণা করছিলাম, আমি একটা ভিডিওর হেডলাইন থেকে দিয়েছিলাম, ইরানের ইউএই দখল, চান্সেস আর সো হাই যে এটা হয়ে যাবে, মানে এটা হওয়ার চান্স অনেক বেশি। রিজন হচ্ছে এই মুহূর্তে মিডল ইস্টে আমেরিকা সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে। মিডল ইস্টের সবচেয়ে স্ট্রং অবস্থান ধরে রেখেছে মূলত ইরান, এবং তার সাথে ছোট ছোট কিছু এলাই সে তৈরি করার চেষ্টা করে যাচ্ছে, যার মধ্যে অন্যতম একটা হচ্ছে কাতার। সো কাতারের সাথে যে আন্ডারহুড টক চলছে, আমি যেটা এখন বলছি আপনি দেখবেন এটা হয়তো সামনের দিনে নিউজে হয়ে আসবে, যে কাতারও মূলত ইউএসএ কে অ্যাবন্ডন করার চেষ্টা করে যাচ্ছে এবং ইউএসএ কে এখান থেকে তাদের পুরো যে বেজ রয়েছে সেটা ইরেজ করার প্ল্যানে আছে। সো হয়ে যেতে পারে এটা। অ্যান্ড ইউএর পাশাপাশি মূলত ইরানের বিরুদ্ধে একটা সবচেয়ে বড় মানে প্রোপাগান্ডা, যেটা ওয়েস্টার্ন মিডিয়াতে গত কয়েকদিন ধরে সবচেয়ে বেশি প্রচলিত আছে, সেটা হচ্ছে ইন্টারনেট ব্ল্যাকআউট। এবং আমাদের বাংলাদেশি মিডিয়াও পর্যন্ত এটাকে ঠিক এভাবে নিউজ করেছে। আমি দেখেছি যে ইন্টারনেট গত 1 মাস ধরে ইরানে ব্ল্যাকআউট। এটা টোটালি অ্যাবসলুটলি একটা প্রোপাগান্ডা। ইরানে কোনো ইন্টারনেট ব্ল্যাকআউট নেই। কি হয়েছে সেটা আমি ক্লিয়ার করে বলি। ইরান লাস্ট 12 দিনের যে ওয়ার হয়েছিল, সেই ওয়ারের পরে তারা আইডেন্টিফাই করেছে ইউএসএ মূলত ইন্টারনেট ব্যবহার, মানে ইন্টারনেট ইউজের মাত্রাটাকে ধরে ধরে, মানে কোন পয়েন্টে ইন্টারনেট ইউজ হচ্ছে, কোন ক্রিটিক্যাল পয়েন্টে ইন্টারনেট মূলত সচল আছে, অথবা কোন ক্রিটিক্যাল পার্সন মূলত ইন্টারনেট তাদের অ্যাপস গুলো ব্যবহার করে যাচ্ছে, সেটাকে ধরে ধরে ইরানে অ্যাটাক করেছে এবং পিন পয়েন্টে করেছে যে তারা তাদের কমান্ডার জেনারেল থেকে শুরু করে সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ারদের হত্যা করেছে। সো ইরান এটা তখন টের পেয়েছে এবং তাদেরকে এই জায়গায় হেল্প করেছে মূলত চায়না। তখন চায়নার সহযোগিতায় তারা একটা ইনিশিয়েটিভ হাতে নিয়েছে, সেটা হচ্ছে টোটালি যেটাকে বলে চায়নার ভাষায় চাইনিজ গ্রেট ওয়াল। যে গ্রেট ওয়াল মানে ভেদ করা সম্ভব নয়, ইন্টারনেট গ্রেট ওয়াল তারা তৈরি করেছে চায়না, এবং সিমিলার গ্রেট ওয়াল এই লাস্ট 6 মান্থে ইরান তৈরি করেছে। যে সিমিলার গ্রেট ওয়ালের মিনিংস হচ্ছে ইরানে ইন্টারনেট অ্যাক্টিভ থাকবে, কিন্তু আউটসাইড অফ ওয়ার্ল্ডের যত অ্যাপস রয়েছে, ইন্টারনেট যত সেবাদান প্রতিষ্ঠান রয়েছে, তাদের সরাসরি কোনো অ্যাক্সেস ইরানে থাকবে না, যেটা চায়নাতে নেই। আজকের দিনে আপনি যে কোনো মোবাইল নিয়ে চায়নাতে যান, আপনার মোবাইল সেখানে অকেজু হয়ে যাবে। সেখানে চাইনিজ ইনফ্রাস্ট্রাকচার আপনাকে মানে মোবাইলে ইনস্টল করতে হবে এবং তাদের ইন্টারনেট ব্যবহার করে সেখানের লোকাল অ্যাপস আপনি ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন। এবং এইভাবেই মূলত চায়না ইরান মানে ইউএসএ থেকে তাদের নিজেদেরকে রক্ষা করেছে, এইভাবেই উত্তর কোরিয়া রক্ষা করেছে, এইভাবেই মূলত
রাশিয়াও রক্ষা করে যাচ্ছে। সো ইরান মূলত সেটা ডেভেলপ করেছে এবং সেভাবে ইরানে ইন্টারনেট অ্যাক্সেস রয়েছে, ফুললি অ্যাক্সেস রয়েছে। ইরানিয়ান লোকাল যত অ্যাপস রয়েছে, ইরানিয়ান ব্যাংকিং সিস্টেম যতটা রয়েছে, ইরানের যত ধরনের নিউজ পেপার রয়েছে, ইচ এন্ড এভরিথিং ইরানিয়ানরা ব্যবহার করতে পারছে জাস্ট বিকজ অফ দিস গ্রেট ওয়াল। আদার সাইড অফ ওয়ার্ল্ডের যে কোনো ধরনের অ্যাপস টেপস বা যেটা পারমিটেড না সেটা ইরানে ব্যবহার করা যাচ্ছে না। দ্যাটস ইট, অন্য কিছু নেই। ইরানে কোনো ইন্টারনেট ব্ল্যাকআউট নেই। এখন যদি এটাকে ইন্টারনেট ব্ল্যাকআউট বলা হয়, আমি আমাদের দেশের নিউজকে এটা জিজ্ঞেস করতে চাই যে এটাকে যদি ইন্টারনেট ব্ল্যাকআউট বলে তাহলে তো চায়না গত 40 বছর ধরে ইন্টারনেট ব্ল্যাকআউটে রয়েছে। এটা কোন ধরনের নিউজ? মানে একটু তো মিনিমাম যাচাই করবে। আমি জাস্ট খুঁজে পাই না যে এরা কোথা থেকে এসব নিউজ চাইলেই বলে দেয়, চাইলেই যে কোনো মুহূর্তে বলে দেয়। সো ডোনাল্ড ট্রাম্প গতকালকে আরেকটা প্রেস কনফারেন্সের সময় ক্লিয়ারলি আরেকটা জিনিস বলেছে যেটা আরো বেশি ভয়ঙ্কর, যে লাস্ট জানুয়ারিতে যে ইরানে একটা প্রোটেস্ট হয়েছে, মানে বিগেস্ট প্রোটেস্ট বলা হয়, যে রেজিম চেঞ্জের ব্যাপারে প্রোটেস্ট ছিল, সেই প্রোটেস্টের আগে ডোনাল্ড ট্রাম্প ক্লিয়ারলি বলেছে যে তারা হিউজ ওয়েপন ইরানে প্রবেশ করিয়েছে, কুর্দিদের মাধ্যমে প্রচুর ওয়েপন ইরানে প্রবেশ করিয়েছে এবং ক্লিয়ারলি বলেছে প্ল্যানেটি অফ দেম আমরা সেখানে সেন্ড করেছি। সো এটা আপনাকে ক্লিয়ারলি একটা মিনিংস দিচ্ছে, মানে ক্লিয়ারলি আপনাকে বলে দিচ্ছে যে কিভাবে ইউএসএ মূলত এন্টার ওয়ার্ল্ডকে ডমিনেট করার জন্য ইলিগেল ওয়েপন পর্যন্ত ডেলিভারি করে যাচ্ছে অন্য কারো কাছে। এখন আপনি এই কনসিকুয়েন্সেসটা ক্লিয়ার দিকে তাকান। আমাদের পাশে আরাকান, কি হচ্ছে আরাকানে? আমাদের পাশে মিজোরাম, কি হচ্ছে এখানে? সো এখানে যত যত কিছু ঘটে যাচ্ছে তার প্রত্যেকটার পেছনে ইউএস এর একটা স্পেসিফিক হ্যান্ড রয়েছে এবং ইউএসএ ক্লিয়ারলি এখানে মানে নিজেদের ওয়েপন ডেলিভারি করে এবং নিজেদের ইচ্ছে মতো যে কোনো ধরনের অরাজকতা লাগিয়ে দেওয়ার জন্য কাজ করে যায়। এটা তাদের একটা কমপ্লিট প্ল্যান এবং তারা এটা অনেকদিন ধরে করে আসছে, এখনো করে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। এবং আমি এই জন্যই বলি যে আমাদের রোহিঙ্গা ক্রাইসিস আমাদের জন্য অনেক বড় বিপদ ডেকে আনবে সামনের দিনগুলোতে। একই সময় যখন এত কিছু বলছি, গতকালকে আইডিএফ, ইসরায়েলি ডিফেন্স ফোর্স, ক্লিয়ারলি অ্যাকনোলেজ করেছে যে তারা এখন নিশ্চিত না ইরানের হাতে কি পরিমাণ মিসাইল রয়েছে। মানে ওয়ার শুরু হওয়ার আগে কিন্তু তারা বলেছে যে 2,500 থেকে 3,000 মিসাইল রয়েছে, এগুলোকে তারা ডিস্ট্রয় করে দেবে, ইরানকে পঙ্গু করে দেবে, ইরানকে টিকিয়ে থাকতে দেবে না, হ্যানত্যান যা মন চেয়েছে বলেছে। এখন ইরান 2,500 থেকে 3,000 নয়, লাস্ট 35 দিনের ওয়ারে কম পক্ষে 3 থেকে 3,500 কাছাকাছি কম্বাইন্ড মিসাইল এন্ড ড্রোন মিলিয়ে সেন্ড করে ফেলেছে পৃথিবী, মানে ইসরায়েল এবং মিডল ইস্টের বিভিন্ন প্রান্তে। স্টিল নাও এমন ভাবে মিসাইল ছুটছে যেন স্টক পাইলের কোনো অভাব নেই। প্রতি রাতেই 50, 100, 20, 30, 70, 80, মানে যখন যা প্রয়োজন হয় সেভাবে মিসাইল ছেড়ে দিচ্ছে। সো আইডিএফ এখন কনফিউজড হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব। মানে এত বেশি মিসাইলের ভান্ডার তারা তৈরি করেছে যা তারা কোনোভাবেই শেষ করতে পারছে না। মানে ইউএস ইসরায়েল বম্বিং করেও শেষ করতে পারছে না। এবং গতকালকে হোয়াইট হাউসে ইস্টার ডেতে মূলত ইউএস এর একজন পাস্তুর সরাসরি, মানে ক্যাথলিক পাস্তুর সরাসরি বলেছে বিধাতা নাকি ডোনাল্ড ট্রাম্পকে পৃথিবীতে পাঠিয়েছে ইসলামিক রেজিম, মানে ইরানিয়ান রেজিমকে হত্যা করার জন্য এবং জিউসদের নিরাপত্তার জন্য। জাস্ট এটা আপনাকে বুঝিয়ে দিয়েছে যে ইউএস এর খ্রিস্টান যে কমিউনিটি রয়েছে এটা আসলে কতটা মানে জায়নিজদের কন্ট্রোলে চলে গেছে। এবং এই ওয়ারকে যতটা না মূলত রেজিম চেঞ্জ ওয়ার, যতটা না মূলত ইরানিয়ান ওয়েপন ডিস্ট্রাকশন ওয়ার, অথবা যতটা না মূলত আমেরিকা ভার্সেস ইরানিয়ান ওয়ার, তার চেয়ে বেশি জায়নিজ ভার্সেস ইসলামিক ওয়ার্ল্ড ওয়ার সেভাবে চলছে। সো দ্যাটস ইট। এখন পর্যন্ত আমার কাছে এটুকু ছিল। আমি নেক্সট যে কোনো আপডেট পাবো সেটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।